বাইকের সিট হাইট কিরকম, বাইকের সিটিং পোস্টারটা কিরকম, হলো 400-500 মানুষ তো এখানে আছেই। এই বাইকে যত রকমের লোডিংস আছে বা অ্যাক্সেসরিজ আছে, একচেটিয়া বাজার করেছেন, সেখান থেকে বেরিয়ে এসে অ্যাটলিস্ট বাইকারদেরকে ভালোবাসার চেষ্টা করেন। বাইক কাস্টমারদের পছন্দই হয় না। আপনাদের এই যে বিহেভিয়ার কমার্শিয়াল, এগুলোকে হেট করি। আপনারা অনেক বছর পরে আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে। এখন বাইকে বসে স্টার্ট দিয়ে এপ্রিল মে জুন 6-7 মাস লেগে যাবে। একটা একচেটিয়া ব্যবস্থা তৈরি করে রেখেছেন। আর যারা হায়ার সিসি বাইক চালায় বা চালাবে, তারা তো ওই ইঞ্জিন অয়েলের ক্যাপাসিটি, মাইলেজ কত দেবে সেগুলো নিয়ে এতটাও কনসার্ন হবে না। মাইলেজ দেবে আপনাকে অনেক, যে দাম কমাচ্ছেন না, বেশি দাম দিয়ে রেখেছেন। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে খুব স্পেশাল একটা দিন, যদিও স্পেশাল দিনটা আরও অনেক দিন আগেই হয়ে গিয়েছে, 2-4 দিন আগে। আমি অনেক লেট করে ফেলেছি। আসলে লেট করে ফেলিনি, আমার সেদিনই যাওয়ার কথা ছিল, কিন্তু যাইনি। কারণ হচ্ছে সেই জায়গাটায় যাওয়ার মতো অবস্থা ছিল না। কারণ এতটা ক্রেজ ছিল, এতটা ভয়ানক অবস্থা ছিল যে ওখানে যে আসলে ঠাঁই পাওয়ার মতো অবস্থা ছিল না, এত ভিড় ছিল। তো আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশে ফাইনালি 350cc রয়্যাল এনফিল্ড বাইকগুলো লঞ্চ হয়ে গিয়েছে। ফাইনালি অনেক বছর পরে আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে। এখন আমরা আমাদের ঢাকার মাটিতে, বাংলাদেশের মাটিতে 350cc লেজেন্ডারি রয়্যাল এনফিল্ড বাইক চালাতে পারবো। তো এখন বুঝতে পারছেন কোথায় যাচ্ছি। তাহলে যাচ্ছি হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুমে। আমি এটা জানি, এটা তেজগাঁতে, ম্যাপেও একবার দেখেছিলাম, কিন্তু ঠিক স্পেসিফিক জায়গাটা জানি না। এখন যেতে যেতে দেখবো কোথায়। আর সবাই এতক্ষণ তো দামগুলো ভালোভাবেই জেনে গিয়েছেন। এই প্রথমবার বাংলাদেশের মাটিতে কোনো কোম্পানি এত সুন্দর একটা দাম নির্ধারণ করেছে, যেটার কারণে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বাইক লাভার, তারা সবাই খুশি এবং তারা এই বাইকের দামেতে সবাই একমত এবং অ্যাপ্রিসিয়েট করেছে। এটা বিশাল একটা ব্যাপার। কারণ প্রত্যেকটা বাইক কোম্পানি এমন এমন দাম নির্ধারণ করে যেটা আসলে কাস্টমারদের পছন্দই হয় না, ভালোই লাগে না। কিন্তু এইবার একটা ভিন্ন রকম কিছু হয়েছে। একটা হায়ার সিসি সেগমেন্ট, যেটা বাংলাদেশে প্রথমবার আসলো, কিন্তু তারা একটা দাম রাখলো যেটা সবার পছন্দ হয়েছে। যে প্রত্যেকটা বাইক কোম্পানি যারা, তারা আসলে আমাদের এই আবেগের সুযোগটা নিয়ে সবসময় দাম বেশি রাখে এবং সেটার ফলে আমরা বেশি দামে আমাদেরকে কিনতে হয় এবং আমরা ভুক্তভোগী। কারণ আমরা তো পছন্দ করি, আমরা তো বাইক লাভার, সেই কারণে আমাদের বেশি দাম দিয়ে কিনতে হয় বাইকগুলো। কিছু করার নেই, কারণ আমাদের বাইকিং কমিউনিটিতে বাইকের অনেক বড় একটা লিমিটেশনস আছে। সিসি লিমিটেশনস ছিল, সেটাকে বাড়িয়ে 350 করা হয়েছে, কিন্তু বাইকের যে ভ্যারাইটিস বা ভ্যারিয়েশনস সেগুলো ছিল না খুব একটা। এরকম যে হাতে গোনা কিছু বাইক আমাদের আছে, সেগুলোই আমাদেরকে কিনতে হচ্ছে বারবার। এটাই একটা অবস্থা। নতুন কিছু ট্রাই করার মতো আমাদের অবস্থা ছিল না। তো ফাইনালি 350 বাংলাদেশে তৈরি হচ্ছে, সিকেডি কন্ডিশন করা হচ্ছে, আর সেটাকে নিয়ে আসছে হচ্ছে ইফাদ মোটরস। এবং আমরা রয়্যাল এনফিল্ডের বাইকগুলো বাংলাদেশে ফাইনালি পেয়ে গেলাম। এখন বাইক সম্পর্কে যদি কিছু বলি, এটা আপনারা ভালো করে জানেন যে কী কী বাইক লঞ্চ হয়েছে। তারপরে বলি, রয়্যাল এনফিল্ডের মেন আকর্ষণ হচ্ছে বুলেট, কিন্তু তার সাথে সাথে যে বাইকগুলো আছে সেগুলো হচ্ছে ক্লাসিক, হান্টার, মেটিওর। এই 4টে বাংলাদেশে এসছে এখন। এর বাইরে অনেক বাইক আছে, কিন্তু সেগুলো হায়ার সিসি, সেগুলো পারমিশন বাংলাদেশে আপাতত পাবে না, কারণ সেগুলো সব 350-র উপরে। যেমন আছে ইন্টারসেপ্টর, যেটা খুব ইন্ডিয়াতে পপুলার। তারপর হচ্ছে আপনার হিমালয়া। তো এরকম আরও বেশ কিছু আছে। তো এই যে দেখেন, জ্যামে আটকে গেলাম। এই জ্যামে আটকে আমার আসলে কথা বলতে খুব একটা ভালো লাগে না, তো আবার জ্যাম খোলার অপেক্ষা করতে হবে। তো যেহেতু বাংলাদেশে এই 4টে বাইকই বের হয়েছে, তো সেক্ষেত্রে এই 4টে নিয়েই কথা বলবো, এর বাইরে কথা বলে কোনো লাভ নেই। আর এই 4টের মধ্যে আমার সবচেয়ে পছন্দের হচ্ছে যে রয়্যাল এনফিল্ডের হান্টার 350। এই বাইকটা পছন্দ হওয়ার আমার অনেকগুলো কারণ আছে। কারণ এই বাইকটা আমার কাছে মনে হচ্ছে আমরা যে পরিবেশে থাকি, আমাদের যে রাস্তাঘাট, সেটার জন্য এইটা একদম সুইটেবল। কারণ সবগুলো বাইকের থেকে এই যে হান্টার যেটা, সেটা অনেকটা প্র্যাকটিক্যাল, যেটা শহরের জন্য খুব ইজি, ফ্লিকেবল এবং হালকা, এবং এটা ইউজ করা আমাদের জন্য বেশ সহজ হবে। আমাকে যারা চিনেন অনেক দিন ধরে, অ্যাটলিস্ট তারা জানেন যে এনফিল্ড সম্পর্কে আমার একটা বহুদিনের ধারণা আছে। প্রায় 7 থেকে 8 বছরের একটা এক্সপিরিয়েন্স আমি আপনাদেরকে দিতে পারবো এই বাইক থেকে। আমার নিজের এবং আমার সাথে যারা আছে, তারা এই বাইক যারা ইউজ করে এখনও দেশের বাইরে, তাদের কাছ থেকে নেওয়া যে এক্সপিরিয়েন্সগুলো। এর মধ্যে দেখা যাচ্ছে কি যে অনেকে একটা মিসগাইড করছে, অনেকে এক ধরনের ভয় লাগানোর চেষ্টা করছে, রিউমার ছড়াচ্ছে। হ্যাঁ, সেগুলো আমি এখন ক্লিয়ার করি যে প্রবলেমটা আসলে কী হচ্ছে। তার আগে দেখেন সামনের বাসটার অবস্থা। মাই গুডনেস,
এইটা একটা বাস শহরে চলছে এবং কিচ্ছু করার নেই আমাদের, আমরা এভাবেই জিনিসটাকে সহ্য করছি। এই বাস থেকে কি পরিমাণে পলিউশন হচ্ছে। আচ্ছা যাই হোক, যেখানে ছিলাম, আসলে রয়্যাল এনফিল্ড বাইকটা আসলে আপনারা যেরকম মনে করছেন অনেকে যে মাইলেজ দেবে আপনাকে অনেক, হ্যাঁ ওই টানাটানি করবেন MT-15 মতো, RTR মতো, না এটা ওই বাইক না। এই এনফিল্ড বাইকটা আসলে কি, এটা একটা সিম্বল, এটা একটা রয়্যালিটির একটা সিম্বল, এটা হচ্ছে একটা ভালো লাগা, এটা একটা ইমোশনস, এটা একটা শখ। হ্যাঁ, এটা ওই ধরনের বাইক না যে আপনি এটাকে ধরেই অন্য কোনো বাইকের সাথে টপ স্পিড চেক করবেন, টানাটানি করবেন। হ্যাঁ, এটার অনেক টর্ক আছে, এটা যারা চালাবে তারা অন্য ক্যাটাগরির লোকজন চালাবে। ওই যারা 4V নিয়ে ছাপড়িগিরি করে, ভার্সন 4 নিয়ে ছাপড়িগিরি করে, R15, তাদের জন্য এই বাইকটা না। কিন্তু এই বাইকটার ক্যারেক্টার আছে কিছু, এটা এই ছাপড়িওয়ালা টাইপের ক্যারেক্টারের বাইক না, এটা বুঝতে হবে। আর একটা যেহেতু এটা একটা হায়ার সিসির বাইক, একটা বড় ইঞ্জিনের বাইক, যদি এটা সিঙ্গেল সিলিন্ডারের বাইক সেটার হওয়া সত্ত্বেও এটার আপনাকে যেরকম আপনারা ভাবছেন যে ইকোনমি যেরকম দেবে বা ফুয়েল ইকোনমি যেরকম দেবে সেরকম কিন্তু না। এটা কিছুটা আপনাকে কম দেবে, কিন্তু এতটাও আবার না। আরেকটা ভুল ধারণার থেকে বের করি, সেটা হচ্ছে আমি যে বাইকটাকে এখন দেখাবো স্ক্রিনেতে, সেই বাইকটা হচ্ছে অনেক আগের, প্রায় 8 থেকে 9 বছর আগের এনফিল্ড যে বাইকগুলো আছে সেগুলো, বা তারও আগের যে বাইকগুলো সেগুলোর সাথে আপনারা কিন্তু কম্পেয়ার করেন না এখনকার যে এনফিল্ড সেগুলোর সাথে। কারণ এখনকার যে রয়্যাল এনফিল্ড যেগুলো আছে সেই বাইকের ইঞ্জিনগুলো কিন্তু যথেষ্ট পরিবর্তন হয়েছে, সেগুলো টোটালি টিউন করে, টোটালি চেঞ্জ করে, অনেক কিছু চেঞ্জ করে, নতুন করে তারা রিফাইন্ড করেছে বাইকটাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা ওই জিনিসটা ভেবেন না যে আগের মতো ভাইব্রেশন হবে, আগের মতো মাইলেজে নিয়ে সমস্যা হবে, সেরকম কিন্তু হবে না। এটা টোটালি ডিফারেন্ট একটা মেশিন, এখানে অনেক কিছু চেঞ্জ করা হয়েছে। এই হচ্ছে এনফিল্ডের শোরুম, আমরা চলে এসেছি। বিশাল বড় লাইন, এখানে ভয়ানক অবস্থা, এখানে এত মানুষ এসছে, কম করে হলেও 400-500 মানুষ তো এখানে আছেই। এখন বাইক রাখবো কোথায় সেটা নিয়ে কথা, দেখা যাক বাইক কোথায় রাখা যায়। মাই গুডনেস, তো ভয়ানক অবস্থা, এখানে বাইক রাখার তো কোনো সুযোগই দেখছি না। একবার ভেবে দেখেন কি পরিমাণে ভালোবাসা হলে এত মানুষ আসতে পারে এই বাইকটা দেখার জন্য, কি পরিমাণে ভালোবাসা হলে। বাংলাদেশে এত ক্রেজি পরিমাণে মানুষজন আছে যারা এই বাইক প্রেমিক মানুষজন, যারা রয়্যাল এনফিল্ডকে এত ভালোবাসে। একবার চিন্তা করে দেখেন, জায়গা পেলাম এখানে হালকা করে রাখার, ভয়ানক অবস্থা। ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, বাইক দেখে রাখুক সেটাই মেন। এখন সবুজকে ফোন করি, দেখি কোথায় আছে, ফোন করে দেখি ওটা কোন জায়গায়। তো হেলমেটটা খুলি। ফাইনালি পৌঁছে গেলাম রয়্যাল এনফিল্ডের শোরুমে, যেটা তেজগাঁয়ে অবস্থিত। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে মানুষের এখানে ভিড়, লাইন দিয়ে দিয়ে দাঁড়াতে হচ্ছে, ঢুকতে হচ্ছে। ইভেন কি এমনও হয়েছে যে সারা রাত ধরে মানুষ এখানে অপেক্ষা করেছে প্রি বুকিংয়ের জন্য। যদিও আমরা প্রি বুকিংয়ের জন্য যাইনি, আমরা জাস্ট দেখতেই গেছি যে কী বাইক এসছে। রয়্যাল এনফিল্ডের মতো এত বড় একটা ব্র্যান্ড এসছে এবং আমাদের স্বপ্নের রয়্যাল এনফিল্ড বাংলাদেশে চলে এসছে, সেটা দেখার জন্য কোনোভাবেই নিজেকে আটকাতে পারেনি। যাওয়ার পর যেটা দেখলাম যে এখানের যে শোরুমটা সেটা অনেকটা যে ইন্ডিয়ান যে শোরুমগুলো আছে এনফিল্ডের সেরকমই, একদম সেম ওই রকম স্ট্রাকচারে করা হয়েছে। একে শোরুম, তার সাথে সাথে এক ধরনের লাউঞ্জ বললেও চলে, যেখানে আরও অনেক রকমের সুযোগ সুবিধা আছে, ফ্যাসিলিটিস আছে। এখানে আপনারা বসে আলাপ আলোচনা করতে পারবেন, কথা বলতে পারবেন, আড্ডা মারতে পারবেন, সময় কাটাতে পারবেন। এই শোরুমে বাইকের পাশাপাশি বাইকের যত রকমের লোডিংস আছে বা অ্যাক্সেসরিজ আছে সেগুলো এখান থেকে আপনারা নিতে পারবেন। এখানে শোকেস করা আছে, এর পাশাপাশি এখানে তাদের ক্লোদিং এবং আদার অ্যাক্সেসরিজও আছে। এখানে আপনারা নিজেরা বাইকে বসে স্টার্ট দিয়ে সেগুলোর ফিল নিতে পারবেন, সেটারও ব্যবস্থা করা আছে। এছাড়া আমার মেন উদ্দেশ্য ছিল এখানে যাওয়ার হায়ার সিসির যে বাইকগুলো এনেছে এখানে দেখানোর জন্য, যেগুলো 350-এর উপরে, সেগুলো আমি দেখতে গিয়েছিলাম। সে মোটামুটি বাইকের সিট হাইট কীরকম, বাইকের সিটিং পোস্টারটা কীরকম, কতটুকু কমফোর্টেবল, এটা দেখার জন্য গিয়েছিলাম এবং সেটা ভালো মতোই বুঝতে পেরেছি। মূলত এইভাবেই সময়টা কেটেছে আমাদের ওখানে, খুব ভালো একটা সময় কেটেছে এবং আমি খুবই এক্সাইটেড ছিলাম এবং বাইকে বসে ফিল নিয়ে দেখতে পারলাম। তো বেশ ভালোই একটা সময় কেটেছে, আমরা নতুন একটা এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়েছি। কি অসাধারণ একটা এক্সপিরিয়েন্স পার করে আসলাম রয়্যাল এনফিল্ডের শোরুমের থেকে, মানে মনটা ঠান্ডা হয়ে গেল, একদম খুশি হয়ে গেল। তো আমরা যে বাইকগুলো দেখতে গিয়েছিলাম সেগুলো বসে বাইক স্টার্ট দিয়ে মানে একটা সুন্দর একটা এক্সপিরিয়েন্স নিতে পারলাম। মানে কি বলবো, আমার এত ভালো লাগছে।
আর সবচেয়ে বড় কথা, আমি নিজেকে একদম কোনোভাবে বেঁধে রাখতে পারছি না একটা রয়্যাল এনফিল্ড নেওয়ার জন্য। আর আমার মনে হয় আমি ডিসিশন মেক করে ফেলেছি, আমি সেখান থেকে আর সরবো না, যে আমি হান্টার 350 সেটা আমি 100% সেটা আমি নেবই, এটাতে কোনো সন্দেহ নেই। আজকে কালকে যে কোনো দিন হোক না কেন, এখন এখানে একটা বিশাল বড় প্রি বুকিং আছে অলরেডি, মার্চ মাস পর্যন্ত বুকিং স্লট সব শেষ হয়ে গেছে। তো এখন যদি আমি অর্ডার করি সেক্ষেত্রে দেখা যাবে যে এপ্রিল মে জুন 6-7 মাস লেগে যাবে। এই 6-7 মাস আমাকে অপেক্ষা করতে হবে। তো সেক্ষেত্রে এইটা আমাকে বিক্রি করে দিয়ে অপেক্ষা করাটা এক ধরনের বোকামি। তো সেক্ষেত্রে আগে দেখা যাক ওদের ডেলিভারি যে প্রসেসটা সেটা কেমনভাবে আগাচ্ছে, সেই অনুযায়ী আমি একটা ডিসিশন নেব। আমি যতটুকু দেখলাম, আমার সিট হাইট নিয়ে একটা চিন্তা ছিল যে সেটা কেমন হতে পারে, সেটা দেখলাম না, এফজেডের থেকে বেশ কমফোর্টেবল, সিটে অনেক কমফোর্টেবল। সবচেয়ে বড় কথা, সিটে বসার পরে, পাইলট সিটে বসার পরে সামনের যে ককপিটটা, মানে সামনের যে ডিস্টেন্সটা, এটা মনে হচ্ছে যে একটা হিউজ একটা ব্যাপার, মানে আমি একটা হিউজ একটা মেশিনে বসে আছি। অ্যাকচুয়ালি বুলেট অনেক বা এনফিল্ড অনেক হিউজ মেশিন, মানে বোঝা যাচ্ছিল জিনিসটা, এত সুন্দর লাগছিল। আর আমার সবসময় একটু রেট্রো টাইপের বাইক অনেক পছন্দ আগের থেকে, যদিও আমি একটা স্পোর্টস বাইকের জন্য মানে মন টানছিল, বাট তারপর আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে স্পোর্টস আপাতত আমার জন্য খুব একটা প্র্যাকটিক্যাল না। কারণ আমি যে কাজে বাইক ব্যবহার করি, বা আমি তো আসলে প্রয়োজনে বাইক ব্যবহার করি, শখের বশে তো আছেই, তারপরে প্রয়োজনটাও বেশি। তো সেক্ষেত্রে আমাকে একটা প্র্যাকটিক্যাল বাইক নিতে হবে, এবং আমার কাছে মনে হচ্ছে হান্টারটা প্র্যাকটিক্যাল। এখনকার যে এনফিল্ডগুলো সেগুলো অনেক রিফাইন্ড, ওগুলো মাইলেজ নিয়ে এতটাও চিন্তা করতে হবে না। এই বাইকগুলো আপনাকে মোটামুটি 35-30 এরকম মাইলেজ দিয়ে দেবে। হ্যাঁ, আর আপনি যদি মনে করেন, আমি এটা রাফলি বললাম, আপনি যদি মনে করেন যে না এটা ভুল কথা, তাহলে হ্যাঁ, এটা এই দিক থেকেও আপনি ঠিক। কারণ আগে যে এনফিল্ড যেগুলো ছিল ওগুলো অনেক রাফ ছিল, অনেক রাগেড ছিল, সেই কারণে দেখা যেত কি ওগুলো 25, 28, 20 এরকম মাইলেজ অনেক সময় পাওয়া গেছে, কিন্তু মেনটেনেন্স করা থাকলে মাইলেজ কিন্তু এত কমও দিত না। কারণ আমি যেটার কথা বলছি, সাদা ক্লাসিকের কথা যেটা বলছি, যেটা আমার কাজিনের কাছে আছে, সেটা কিন্তু কাইন্ড অফ আপনাকে 25, 28, 30 এরকম মাইলেজ দেয়, সেটা ওয়েল মেনটেন্ড অবস্থা আছে। কিন্তু মাঝে মাঝে এমনও হয়েছে মাইলেজ অনেক কম দিয়েছে। তো আপনারা এখান থেকে বেরিয়ে আসেন। আরেকটা কথা যেটা সবাই বলেন যে ইঞ্জিন অয়েল ভরতে ভরতে অবস্থা খারাপ, দেখেন ভাই, একটা হায়ার সিসির বাইক মানে হচ্ছে বড় একটা ইঞ্জিন। তো ইঞ্জিন যেখানে বড় হবে আপনার তো ইঞ্জিন অয়েল বেশি লাগবেই, এটা অবভিয়াস। আর যারা হায়ার সিসির বাইক চালায় বা চালাবে, তারা তো ওই ইঞ্জিন অয়েলের ক্যাপাসিটি, মাইলেজ কত দেবে সেগুলো নিয়ে এতটাও কনসার্ন হবে না। কারণ হচ্ছে যে এই যে হায়ার সিসির বাইকগুলো, এগুলো চালানোতে যে আপনার ফিলিংসটা, এগুলো একটা যে মানে গর্জন এই বাইকগুলোর একটা যে ভালো লাগা, এটা অন্যরকম। আপনার যদি মাইলেজ নিয়ে সমস্যা হয়, মাইলেজ নিয়ে টেনশন থাকে, আর অনেক বাইক আছে 150 সিসির ভালো বাইক আছে যেগুলো মাইলেজ দেয়, যেগুলো পাওয়ার অনেক কম। এফজেড আছে, হর্নেট 2.0 এখন চলে এসছে, পাওয়ারও ভালো আছে, মাইলেজও 45+ দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা নিতে পারেন, সেগুলো কোনো অসুবিধা নেই। কিন্তু যদি হায়ার সিসিতে যাওয়ার ইচ্ছা থাকে, তো সেক্ষেত্রে এইগুলো মাইলেজ নিয়ে, ইঞ্জিন অয়েল কত ভরতে হবে, মেনটেনেন্স নিয়ে এত ভাবার কিন্তু প্রয়োজন নেই। হ্যাঁ, আরেকটা কথা যেটা অনেকের আছে, পার্টসপাতি পাওয়া যাবে না। আমি যতটুকু জিজ্ঞেস করলাম, তারা বলল যে ভেরি সুন বাংলাদেশের সব জায়গায় তাদের সার্ভিস সেন্টার থাকবে, এবং তারা পর্যাপ্ত পরিমাণে তারা পার্টস এখানে অ্যাভেলেবেল রেখেছে বা রাখতে পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, পার্টস নিয়ে টেনশন নেই। আর আরেকটা কথা যেটা অন্য কোম্পানিদেরকে বলবো, আপনারা একটু শেখেন। হ্যাঁ, এই এনফিল্ডের প্রাইস রিভিল হওয়ার পর থেকে একটা জিনিস তো বোঝা গেল যে বাকি যে কোম্পানি যেগুলো আছে সেগুলো আমাদের কাছ থেকে কত বেশি টাকা রাখছে। একটা হায়ার সিসি সেগমেন্ট হয়ে ট্যাক্স বেশি হওয়ার সত্ত্বেও তারা কতটা সুন্দর একটা প্রাইস এখানে আমাদেরকে দিতে পারলো, আমাদের উপহার দিতে পারলো। যদিও এখানে অনেক লোডিংস আছে, লোডিংসগুলো করলে আপনাকে এক্সট্রা টাকা দিতে হবে, এবিএসের জন্য 25,000, লাইট আছে, এইটা আছে, গার্ড আছে, হেন তেন অনেক কিছু আছে, ওকে ফাইন, এগুলো সব জায়গাতেই হয়। আরেকটা কথা আপনাদেরকে বলি, শুধুমাত্র বাংলাদেশে যে এনফিল্ড কিনলে আপনাকে প্রি বুকিংয়ের কারণে যে অনেকক্ষণ বসিয়ে রাখবে, অন্য দেশে হবে না সেটা কিন্তু না। এনফিল্ড মোটামুটি সব জায়গাতেই আপনাকে ওয়েটিং পিরিয়ডে রাখে। আপনি যদি ইন্ডিয়ার কথাও যদি বলি, আমি যে বাইকটা আপনাকে দেখালাম একটু আগে, সাদা কালারের ক্লাসিক, সেটাও কিন্তু অনেকটা ওয়েটিংয়ের পরে পাওয়া গিয়েছে। আমি কিন্তু এনফিল্ডের কাছ থেকে সেরকম কোনো আনপ্রফেশনাল বিহেভিয়ার কিন্তু পাচ্ছি না।
তারা স্ট্রেট ফরওয়ার্ডই বলছে যে এরকম টাইম লাগবে এবং এত টাইমের মধ্যেই তারা ডেলিভারি দিতে পারবে। তারা তাদের ব্যবসার ব্যাপারে বেশ পরিষ্কার। তারা বিভিন্ন রকম প্রতিবন্ধকতার কারণে, অন্য অন্য ব্র্যান্ডের কারণে এবং সরকারি বিভিন্ন রকম নিয়ম নীতির কারণে তারা কিন্তু এটাকে আনতে এত দেরি করলো। এই দিক থেকে কিন্তু একটা জিনিস সত্যি যে তারা ইফাদ কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করছিল এনফিল্ডটাকে নিয়ে আসার জন্য, তারা অনেক দিন ধরে চেষ্টা করছিল কিন্তু তারা পারছিল না। আরেকটা জিনিস আপনাদের বুঝতে হবে, হায়ার সিসি মানে অ্যাক্সিডেন্ট না, হায়ার সিসি মানে টানাটানি না, হায়ার সিসি মানে স্টেবিলিটি, হায়ার সিসি মানে ভালো ব্রেকিং সিস্টেম, হায়ার সিসি মানে আরও রিফাইন্ড কোনো কিছু, আরও ভালো কোনো কিছু, এটা বুঝতে হবে। আর এই যে এনফিল্ড যে বাইকগুলো, রয়্যাল এনফিল্ডের যে বাইকগুলো, সেগুলো টানাটানির বাইক না। তো এখানে প্রশ্নই ওঠে না যে হায়ার সিসি হলে কোনো দুর্ঘটনা ঘটবে। আপনি অ্যাডিশনাল আপনি এবিএস অ্যাড করে নেন, ডুয়েল চ্যানেল এবিএস, আরও সেফটি হবে, কিন্তু বাইক চালানোটা সম্পূর্ণ নিজের উপরে। 4V যেটা অ্যাপাচি RTR 4V, ম্যাক্সিমামই দেখবেন যে ছেলেপেলেরা এগুলো নিয়ে এক ধরনের ফাতরামি করে, তো উইচ ইজ নট গুড অ্যাট অল। তো আমি যদি এখন FZ নিয়ে এখন ফাতরামি করি এখানে, তো সেক্ষেত্রে আমিও তো ছাপড়ি হয়ে যাবো। কিন্তু রাইডারের প্রবলেম, আসলে বাইকের প্রবলেম না, সেটা আমি এটাও মনে করি। এই বাইকটা যারা নিচ্ছেন বা নেওয়ার চিন্তা করছেন, তারা অন্তত এইটা বুঝে শুনে নিয়েন যে আপনি কোন ক্যাটাগরিতে বাইক চালান, আপনি কোন ক্যাটাগরির বাইক পছন্দ করেন। এটা নতুন একটা বাইক, বাংলাদেশে হায়ার সিসি এসছে এবং রয়্যাল এনফিল্ড নিতে হবে বিকজ অফ এটার একটা ব্র্যান্ডের অন্যরকম ভ্যালু আছে, এটা একটা হায়ার সিসির বাইক, সেই কারণে নিচ্ছেন। এরকম চিন্তা ভাবনা করে থাকলে একটু বুঝে শুনে নেন, কারণ এই বাইকটা তারাই চালাবে যারা এই বাইকটাকে ভালোবাসে, এই বাইকটার ক্যারেক্টার বোঝে এবং এই বাইকটাকে চালানোর মতো মন মানসিকতা রাখে। যেমন আপনি যদি টানাটানি টাইপের কোনো বাইকের হয়ে থাকেন, যে আমি শুধু শুধু খিচাই 4Vর মতো, R15-এর মতো যেখানে সেখানে, এই বাইক আপনার জন্য না। আপনি যদি ঠান্ডা মাথায় বাইক চালান, ফিল করতে করতে বাইক চালান, পুরো সিচুয়েশানটাকে নিয়ে একটা অন্যরকম মাইন্ডসেট নিয়ে সামনে আগান, যে আমি যাচ্ছি, ট্যুর করছি, কমিউট করছি, ফিলে যাচ্ছি, সেক্ষেত্রে ঠিক আছে, এটা আপনার জন্য পারফেক্ট বাইক। আপনি এটাকে নিয়ে পাহাড় পর্বত যেখানে ইচ্ছা, হিমালয় সেখানে ইচ্ছা যান, এই বাইক আপনাকে কোনো রকম পেরেশানি দেবে না। এই বাইকের ক্যাপাসিটি অনেক, এই বাইক অনেকক্ষণ চলতে পারে, একে বিশ্রাম নেওয়ানোর কোনো প্রয়োজন নাই। আর যারা হিটিং ইস্যু নিয়ে কথা বলছেন, নতুন যে রিফাইন ইঞ্জিনটা আছে সেটাতে হিটিং ইস্যু অনেকটা কমে গিয়েছে, আগের মতো কিন্তু হিটিং ইস্যু নেই। হ্যাঁ, আগের বাইকে হিটিং ইস্যু ছিল, কিন্তু এইবারে নেই। মাইলেজের ব্যাপারটাও নেই, হিটিং ইস্যুটাও নেই, অনেকটাই কমে গেছে, মিনিমাইজ হয়ে গেছে। আর ভাইব্রেশনের কথা যদি বলি, আল্লাহর রস্তে বিশ্বাস করার চেষ্টা করেন, যারা চালিয়েছেন তারা জানেনি, আমি নতুনটা দেশের বাইরে চালিয়েছি, সেক্ষেত্রে আমি বলতে পারি যে নতুন যে ইঞ্জিনটা সেটার মধ্যে কিন্তু ভাইব্রেশনের প্রবলেম 80% মিনিমাইজ হয়ে গিয়েছে, আগের মতো ভাইব্রেশন নেই। এনফিল্ডের বা বুলেটের যে কি ভয়ানক ভাইব্রেশন ছিল, সেটা এখন আর নেই এই নতুনগুলোতে। দেখেন উল্টা সাইড দিয়ে আসছে। আর ভালো বাইক, মজা পাবেন চালিয়ে, ফিল পাবেন, নতুন কিছু। আমি সবসময় বাংলাদেশে নতুন কিছু আসে সেটাকে অ্যাপ্রিসিয়েট করি, কারণ আমরা একটা জালের মধ্যে পড়েছিলাম যে হাতে গোনা কিছু বাইক চালাতে পারি, এর বাইরে আর কোনো বাইক চালাতেই পারি না, কারণ রিসোর্সই নেই, বাইকই নেই আমাদের এখানে। তো সেক্ষেত্রে নতুন কিছু যেটাই আসুক না কেন, আমার কাছে সবসময় সেটা অ্যাপ্রিসিয়েটের জায়গা নিয়ে থাকবে। প্রোজ অ্যান্ড কনস সব বাইকে আছে, সব বাইকে আছে, কোনো বাইক এমন না যে দুধে দেওয়া তুলসী পাতা, তাদের কোনো সমস্যাই নেই, কিন্তু সব কিছু মেনে নিয়েই আপনাকে আগাতে হবে। এনফিল্ডের জন্য অনেক শুভকামনা রইল, যারা নতুন বাইক নিচ্ছেন একটু চালাতে দিন সুযোগ পেলে। আর আমিও চেষ্টা করব হান্টারকে যত তাড়াতাড়ি নিয়ে আমার গ্যারেজে নতুন একটা জায়গা করার। আর হ্যাঁ, আমি ভিডিওর মধ্যে কিছু পাগলামি করেছি যে FZ বিক্রি করে ফেলবো, আমি FZ বিক্রি করব না। এইটা আমার জন্য খুব লাকি একটা বাইক, এই বাইক নিয়ে আমার অনেক স্মৃতি আছে, আমি এই বাইকটাকে অনেক পছন্দ করি। আপনারা যতই বলেন আন্ডার পাওয়ার, এটা ওটা সেটা, তারপর আমার এটা পছন্দের বাইক। আমি ইয়ামাহাকে ছোট করছি না, আমি সুজুকিকে ছোট করছি না, কাউকে ছোট করছি না, জাস্ট বলতে চাই আপনারা প্রাইসিংটা ঠিকভাবে করেন। আমার সমস্যা হচ্ছে যারা এই বাইকগুলো নিয়ে আসছে তাদেরকে নিয়ে, নট কোম্পানিকে নিয়ে, নট বাইককে নিয়ে। প্রাইসগুলো আপনারা ঠিক করেন। আমরা বাইককে হেট করি না, আপনাদের এই যে বিহেভিয়ার কমার্শিয়াল এগুলোকে হেট করি। আপনারা যে দাম কমাচ্ছেন না, বেশি দাম দিয়ে রেখেছেন, একটা একচেটিয়া ব্যবস্থা তৈরি করে রেখেছেন, একচেটিয়া বাজার করেছেন, সেখান থেকে বেরিয়ে এসে অ্যাটলিস্ট বাইকারদেরকে ভালোবাসার চেষ্টা করেন, বাইকারদের মনের যে পালসগুলো সেগুলো বোঝার চেষ্টা করেন।
আর এই যে একটা নতুন এরা তৈরি হলো, সৃষ্টি হলো, কম দামে বাইক পাওয়ার, ন্যায্য মূল্যে বাইক পাওয়ার, এটা ইনশাল্লাহ সামনে বড় কিছু নিয়ে আসবে, ভালো কিছু নিয়ে আসবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ব্লগে। ততক্ষণে আমি পূর্বাচলের রাস্তা এনজয় করি। খোদা হাফেজ।